সবাই আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছিস? আচ্ছা, আজকে আমরা যে টপিকটার উপর ক্লাস করছি সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স। আজকের চ্যাপ্টার ফ্লুইড ফ্লো, টাইপস, মেজারমেন্ট অ্যান্ড লসেস। ওকে, তো ফার্স্ট অফ অল আজকে আমাদের ফার্স্ট ক্লাস অফ ফ্লুইড মেকানিক্স। ফ্লুইড মেকানিক্স পড়তে গেলে ফার্স্ট যে জিনিসটার উপরে ফোকাস করতে বা জানতে হবে, হোয়াট ইজ ফ্লুইড। দেখ, ন্যাচারালি ফ্লুইড কথাটা এসছে হচ্ছে যা ফ্লো করে তাই ফ্লুইড। সেটা হতে পারে লিকুইড, সেটা হতে পারে গ্যাস। একটা পজিশান থেকে অন্য পজিশান অবধি ফ্লো করার ক্যাপাসিটি তার মধ্যে আছে। এটা লিকুইডের মধ্যে আছে অ্যান্ড সেটা গ্যাসের মধ্যে আছে। একটা ফর্ম পজিশানে রাখলে যদি আমরা রেখে দিই, অন্য একটা মাধ্যম দিয়ে সেটা কী করতে পারে, ফ্লো করে চলে যেতে পারে। সেটা লিকুইডের মধ্যে পসিবল অ্যান্ড সেটা গ্যাসের মধ্যে পসিবল। তার কারণের জন্য আমরা বলতে পারি যে ফ্লুইড হিসাবে আমরা দু ধরনের ফ্যাক্টরকে জানি, সেটা হচ্ছে লিকুইড আর সেটা গ্যাস। দেখ, এবার তুই যদি বলি টাইপস অফ ফ্লুইডে অনেক রকম পার্ট হয়, সেটা আমরা অন্য দিন অন্য একটা টপিকের মধ্যে পড়বো যে টাইপস অফ ফ্লুইড, কত ধরনের ফ্লুইড হয়, কী কাজ করে, কী পার্ট আছে, সেসব রিলেটেড জিনিসপত্র। বাট আজকে আমরা যেটা পড়বো, আজকের টপিক হচ্ছে ফ্লুইড ফ্লো। ফ্লুইড কীভাবে ফ্লো করে এবং কোন কোন মাধ্যম দিয়ে ফ্লো করে, কী পদ্ধতি অবলম্বন করে ফ্লো করতে পারে, সেই সমস্ত রিলেটেড ফ্যাক্টরগুলো আজকে আমরা দেখব এই চ্যাপ্টারটার মধ্যে। ফার্স্টে আমরা যদি দেখি, ফার্স্ট যে জিনিসটা আসছে সেটা হচ্ছে টাইপ অফ ফ্লুইড ফ্লো। দেখ, আমরা জিনিসটা অলরেডি একটু লিখে রেখেছি। লিখে রাখার রিজনটা হচ্ছে নাহলে ক্লাসটা অনেকটা বড় হয়ে যায়, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যার কারণের জন্য আমি আগে থেকেই একটুখানি লিখে রেখেছি যে তোদের যেন বুঝতে সুবিধা হয়। আমরা তারপর অ্যাজ সাচ কিছু কিছু জিনিস আমরা করব এবং ম্যাথামেটিক্যাল ট্রান্সফরমেশানগুলো দেখব, ম্যাথগুলো করব, করে কিন্তু ওভারঅল ফ্যাক্টরটা কিন্তু দেখে বোঝার চেষ্টা করব এবং করার চেষ্টা করব। ওকে, দেন কী বলছি, টাইপ অফ ফ্লুইড ফ্লো। দেখ, ন্যাচারালি আমরা ফ্লুইড ফ্লোকে আমরা 6 ভাগে ভাগ করে থাকি। কী কী? একটা হচ্ছে স্টেডি আনস্টেডি ফ্লো, ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম ফ্লো, 1, 2 and 3 ডাইমেনশনাল ফ্লো, রোটেশনাল অ্যান্ড ইরোটেশনাল ফ্লো, ল্যামিনার অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো, কম্প্রেসেবল অ্যান্ড ইনকম্প্রেসেবল ফ্লো। এই এতগুলো ধরনের আমাদের আলটিমেট ফ্লুইড ফ্লো আছে। ওকে, তার মধ্যে আমাদের যেটা টপিকের পার্ট, মানে সিলেবাসে যেটা আছে, আমরা যেটা নিয়ে আর কি পড়বো, সেটা হচ্ছে স্টেডি অ্যান্ড আনস্টেডি ফ্লো, ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম ফ্লো, ল্যামিনার অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো। এই তিনটে জিনিস আমাদের মেন টপিকের পার্ট, মানে যেটা নিয়ে আমাদেরকে পড়তে হবে এবং যেটা আমাদের সিলেবাসের মধ্যে আছে, যেটা থেকে কিন্তু আমরা করব কি, ম্যাথামেটিক্যাল ট্রান্সফরমেশানগুলো আমরা কিছু কিছু জিনিসের ওপর দেখব এবং জানিয়ে কিন্তু আমরা জানবো। ওকে, ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে স্টেডি অ্যান্ড আনস্টেডি ফ্লো। হোয়াট ইজ স্টেডি ফ্লো? স্টেডি ফ্লো বলতে কী বুঝি? স্টেডি ফ্লো বলতে বলছে যে দিস টাইপ অফ ফ্লো ইন হুইচ দ্য ফ্লুইড ক্যারেক্টারিস্টিক লাইক দ্য ভেলোসিটি, প্রেশার, ডেন্সিটি এটসেট্রা অ্যাট এ পয়েন্ট ডু নট চেঞ্জ উইথ টাইম ইজ কল্ড দ্য স্টেডি ফ্লো। কী বলছে এটা টাইপ অফ ফ্লোর মধ্যে পড়ে। এটা এক ধরনের ফ্লো যেটা ফ্লুইড ক্যারেক্টারিস্টিকের মধ্যে লাইক ভেলোসিটি, যেটা ভেলোসিটিকে, প্রেশার এবং ডেন্সিটি অ্যাট এ পয়েন্ট ডু নট চেঞ্জ, বলছে একটা পয়েন্টের রেসপেক্টে কখনোই সেটা চেঞ্জ হয় না। অ্যাট এ পয়েন্ট ডু নট চেঞ্জ উইথ টাইম, সময়ের রেসপেক্টে বলছে। তাহলে কী পেলাম ভেলোসিটি, প্রেশার অ্যান্ড ডেন্সিটি অ্যাট এ পয়েন্ট, বলছে পয়েন্টের রেসপেক্টে ডু নট চেঞ্জ উইথ টাইম, সময়ের রেসপেক্টে যা চেঞ্জ হয় না তাকে বলা হয় স্টেডি ফ্লো। এই যে জায়গাটাকে আমি আন্ডারলাইন করছি, এই আন্ডারলাইন করার রিজন হচ্ছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন। স্টেডি ফ্লো তখনই হবে যখন কিন্তু এই লাইনটা কিন্তু অবশ্যই আমায় লিখতে হবে, ঠিক আছে? যদি আমি না লিখি তাহলে কিন্তু সেই ফ্লোটাকে আমরা স্টেডি হিসাবে মেনটেন করলাম না বা আমরা অ্যাজ সাচ ঠিকঠাকভাবে বললাম না। তো যার কারণের জন্য আমরা যদি এক্সামের টাইমে আমরা লিখি যে স্টেডি ফ্লো, ধর আমাদের দিয়েছে, কারণ আমাদের এখানে যেটা আসবে একটা ম্যাথামেটিক্যাল ট্রান্সফরমেশান দিতে পারে, তার সাথে সাথে কী দিতে পারে, একটা শর্ট টাইপ অফ নোট দিতে পারে, আর টিকা ফর্ম ক্রিয়েট করতে পারে, যেমন হচ্ছে হোয়াট ইজ স্টেডি ফ্লো, হোয়াট ইজ আনস্টেডি ফ্লো। আমরা সেটাকে বলবো, একটা এক্সাম্পল লিখে দেবো, তাহলেই হয়ে যাবে। ওকে, তো সেই রেসপেক্টে বলছি যে এই কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে যে ভেলোসিটি, প্রেশার, ডেন্সিটি অ্যাট এ পয়েন্ট ডু নট চেঞ্জ উইদিন টাইম, মানে সময়ের রেসপেক্টে ভেলোসিটি, প্রেশার এবং ডেন্সিটির কোনো চেঞ্জ হয় না, তাকে আমরা বলতে পারি অ্যাজ আ স্টেডি ফ্লো। এক্সাম্পল হিসাবে কী বলতে পারি, বলছে ফ্লো থ্রু এ প্রিজমিক
or non-prismatic conduct with a constant flow, যেটা রেট অফ কিউ মিটার কিউব পার সেকেন্ডের রেসপেক্টে চলে। তো সেটাকে আমরা বলি হচ্ছে মানে স্টেডি ফ্লো অ্যাজ এক্সাম্পল। ওকে, এটা হচ্ছে স্টেডি ফ্লো, তাহলে এক্সাম্পল বুঝলাম। দেন এবার কি বলছে আনস্টেডি ফ্লো। আনস্টেডি ফ্লো কি বলছে? আনস্টেডি ফ্লো বলছে ইট ইজ দ্য টাইপ অফ ফ্লো ইন হুইচ দ্য ভেলোসিটি, প্রেশার ও ডেন্সিটি অ্যাট এ পয়েন্ট চেঞ্জ উইদিন টাইম। ঠিক আছে, কি বলছে? আগেরটা কি পেলাম? আগেরটা স্টেডি ফ্লোতে পেলাম সময়ের রেসপেক্টে ডেন্সিটি, প্রেশার এবং ভেলোসিটির কোনো চেঞ্জ হয় না। বাট আনস্টেডি রেসপেক্টে কী হচ্ছে? আনস্টেডি রেসপেক্টে হচ্ছে যেটা একটা পয়েন্টের রেসপেক্টে চেঞ্জ হয়ে যাচ্ছে উইদিন টাইম, মানে সময়কে রেসপেক্ট করে যা চেঞ্জ হয়ে যায় সেটা আনস্টেডি, যদি চেঞ্জ না হয় সেটা স্টেডি। ওকে, সবার কাছে ক্লিয়ার? দেন অ্যাজ এক্সাম্পল কি বলছে? দ্য ফ্লো is in a pipe whose valve is the being the open or the close generally। বলছে সেটা হতে পারে ফ্লোটা কোনো একটা পাইপের মধ্যে দিয়ে ভালভটা কখনো ওপেন হয় কখনো ক্লোজ হয় জেনারেলি, সেটাই হচ্ছে ওয়ান টাইপ অফ আনস্টেডি ফ্লো। মানে সময়ের রেসপেক্টে চেঞ্জ হয়ে যাচ্ছে তখন তাকে বলি আনস্টেডি। তার মানে চেঞ্জ হয়ে যাচ্ছে মানে ভালভটা কখনো ওপেন হচ্ছে কখনো ক্লোজ হচ্ছে, এই যে ফ্যাক্টরটা চেঞ্জ হচ্ছে সেই কারণের জন্য একে আমরা আনস্টেডি হিসেবে ডিফাইন করছি। তো দ্যাটস কল আনস্টেডি ফ্লো। এবার কি বলছি? এবার বলছি ইউনিফর্ম ফ্লো। ইউনিফর্ম কি বলছে দ্য টাইপ অফ ফ্লো ইন হুইচ দ্য ভেলোসিটি অ্যাট এনি গিভেন টাইম ডাজ নট চেঞ্জ উইথ দ্য রেসপেক্ট টু স্পেস ইজ কল্ড দ্য ইউনিফর্ম ফ্লো। কি বলছে? এটা টাইপ অফ ফ্লোয়ের মধ্যে পড়ে, বলছে যার ভেলোসিটি অ্যাট এনি গিভেন টাইম, বলছে যার ভেলোসিটিটা কোনো গিভেন টাইমের রেসপেক্টে ডাজ নট চেঞ্জ, বলছে সময়ের রেসপেক্টে তার ভেলোসিটি কোনো চেঞ্জ হয় না। রেসপেক্ট টু স্পেস ইজ কল্ড, বলছে কী করে একটা সময়ের রেসপেক্টে যার কোনো চেঞ্জ হয় না বাট অ্যাজ রেসপেক্ট করে চলে, রেসপেক্ট টু স্পেস ইজ কল্ড নন ইউনিফর্ম ফ্লো। তাকে আমরা বলি হচ্ছে নন ইউনিফর্ম ফ্লো। ওকে, দেন এরপর কি আসছে? এক্সাম্পল কি বলছে? ফ্লো অ্যারাউন্ড এ ইউনিফর্ম ডায়ামিটার পাইপ বেন্ড অর ক্যানেল ব্যান্ড। কি বলছে ফ্লো যেটা করছে, বলছে সেটা ইউনিফর্ম ডায়ামিটার অফ পাইপের রেসপেক্টে করতে পারে অর বেন্ড অফ ক্যানেল বেন্ডের রেসপেক্টে করতে পারে, সেটা বেন্ড হতে পারে অর কোনো ক্যানেলের বেন্ড পজিশনের রেসপেক্টে করতে পারে। যখন এই রকম কোনো পজিশনিং সারফেসে যখন ফ্লো করে ফ্লুইড তখন তাকে আমরা বলি হচ্ছে নন ইউনিফর্ম ফ্লো। ওকে, দেন এরপরের টপিক কী আসছে? এরপর আসছে সেটা হচ্ছে ল্যামিনার ফ্লো। ল্যামিনার কি বলছে? হ্যাঁ, ল্যামিনার ফ্লো কি বলছে? ল্যামিনার বলছে এ ল্যামিনার ফ্লো ইজ ওয়ান ইন হুইচ পাথ taken by the individual particle do not cross one another and move along well-defined path. This type of flow is also called the streamline flow or the viscous flow. খুব ভালো করে বুঝবি, একে কিন্তু আমরা স্ট্রিমলাইন ফ্লো অর ভিসকাস ফ্লো বলে থাকি। এটা কিন্তু দিতে পারে, কীরকম দেয় তোকে বলে দেবো হোয়াট ইজ স্ট্রিমলাইন ফ্লো or what is viscous flow. ল্যামিনার ফ্লোটাই কিন্তু টাইপ অফ স্ট্রিমলাইন ফ্লো অ্যান্ড ভিসকাস ফ্লো। এটা কিন্তু খুব দেওয়ার চান্স, মানে ন্যাচারালি কিন্তু এটাই দেয়, মানে যেটা কিন্তু সবাই একটু ভুল করার টেন্ডেন্সি আছে বা চান্স আছে যে স্ট্রিমলাইন ফ্লো কি কোথায় পরিণত বা ভিসকাস ফ্লো জানি না, তো সেটাই কিন্তু ওয়ান টাইপ অফ ল্যামিনার। কী বলতে চাইছে? বলছে ল্যামিনার ফ্লো ইজ ওয়ান ইন হুইচ দ্য পাথ, বলছে ল্যামিনার ফ্লো একটা কি বলছে একটা পাথ বা পথকে অবলম্বন করছে। টেকেন দ্য ইন্ডিভিজুয়াল পার্টিকেলস, বলছে একটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলস মিনস কণা বলতে পারি, ডু নট ক্রস ওয়ান অ্যানাদার, বলছে কখনোই সেটাকে একে অন্যকে টপকে যায় না। টু মুভ অ্যালং ওয়েল ডিফাইন্ড পাথ, বলছে সেটা মুভ করে অ্যালং মানে নিজে নিজে এবং ডিফাইন্ড পাথের রেসপেক্টে, সেই যে টাইপ অফ ফ্লো তাকেই বলি হচ্ছে আমরা ল্যামিনার ফ্লো। এবার এক্সাম্পল কি বলছে ফ্লো থ্রু এ ক্যাপিলারি টিউব, বলছে সেটা ফ্লোটা যখন একটা ক্যাপিলারি টিউবের মধ্যে দেওয়া হয় তখন তাকে আমরা বলি হচ্ছে অ্যাজ আ ল্যামিনার। মানে ল্যামিনার ওয়ান টাইপ অফ অ্যাজ আ ক্যাপিলারি টিউবের মধ্যে দিয়ে যখন হয়, মানে কোনো একটা ফ্লো করছে যেটা কিন্তু অন্যকে
ভেদ করবে না, অন্যকে ছেদ করবে না, সে তার নিজস্বভাবে ইউনিফর্মলি ডিরেকশান ফ্লো করে সেটা কিন্তু কন্টিনিউ কিন্তু চলতে থাকবে। এই রকম যখন কোনো পজিশনিং জায়গায় গিয়ে চলে, মানে পথ অবলম্বন করে চলে, তখন তাকে আমরা বলি হচ্ছে ল্যামিনার ফ্লো। ওকে, দেন এরপর যেটা আসছে সেটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। টার্বুলেন্ট কি বলছে? বলছে টার্বুলেন্ট ফ্লো is that flow in which the fluid particles move in zigzag way। যখন বলছে একটা টার্বুলেন্ট ফ্লো তাকে বলবো যখন এই ফ্লোটাই, মানে সেটা একটা কোনো কী করবে, কোনো একটা পাথকে অবলম্বন করে চলবে, কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে পাস করবে, বাট সেটা কিন্তু অবশ্যই একটা জিগজ্যাগ ওয়েতে চলবে, বাট সে কিন্তু কখনোই অন্য কাউকে মার্চ করে যাবে না। জিগজ্যাগ ওয়েতে চলছে মানে সে কিন্তু একে অন্যকে টাচ করে যাবে না। ওকে, যখন এইরকমভাবে কোনো ফ্লো করে বা যখন এইরকমভাবে কোনো ফ্লুইড ফ্লো করে তখন তাকে আমরা বলি হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। ওকে, তো আমরা কতগুলো বেসিক জিনিস দেখলাম। কি দেখলাম আবার একবার ছোট করে সেটা বলতে পারি, সেটা স্টেডি ফ্লো, সেটা আনস্টেডি ফ্লো, ইউনিফর্ম ফ্লো, নন ইউনিফর্ম ফ্লো, ল্যামিনার ফ্লো অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো। ওকে, এগুলো হচ্ছে বেসিক ফ্লুইড ফ্লো, যেগুলো কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে আছে। তারপরেও অনেক কিছু আছে যেটা কিন্তু আমাদের সিলেবাসের বাইরে বলে আমরা সেই সব রিলেটেড ফ্যাক্টরগুলো নিয়ে আর জানলাম না, যেগুলো খুব একটা ইউজ হয় না ন্যাচারালি অ্যাজ সাচ, এগুলোই বেসিক্যালি ইউজ হয়। ওকে, এরপর যেটা আসছে সেটা হচ্ছে রেনল্ডস নাম্বার, খুব ইম্পর্টেন্ট, যাকে আমরা রিপ্রেজেন্ট করি RE দিয়ে। ওকে, রেনল্ডস নাম্বার ইজ রিপ্রেজেন্ট বাই RE। কি বলছে? বলছে ভ্যালু যদি হয় লেস দ্যান 2000 তখন ফ্লো ইজ ল্যামিনার। খুব ভালো করে মনে রাখতে হবে। বলছে ভ্যালু যদি 2000-এর কম হয় 2000 তখন তাকে আমরা বলি হচ্ছে ল্যামিনার ফ্লো। যদি হয় মোর দ্যান 4000 মানে 4000-এর বেশি তখন সেই ধরনের ফ্লোকে আমরা বলি হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। তাহলে কি বললাম? লেস দ্যান 2000 ল্যামিনার, মোর দ্যান 4000 টার্বুলেন্ট। যদি ফ্লো হয় 2 থেকে 4000-এর মধ্যে মানে 2000 অ্যান্ড 4000 দ্য ফ্লো ইজ ল্যামিনার অর টার্বুলেন্ট। সেটা হতে পারে সেটা ল্যামিনার ফ্লো অর সেটা হতে পারে টার্বুলেন্ট ফ্লো। ওকে, এটাই বলছে আমাদের রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বার কিন্তু এটাকেই প্রুফ করে। ওকে, তো দুটো ফ্যাক্টর ল্যামিনার অ্যান্ড টার্বুলেন্ট। এরপর যেটা আসে সেটা হচ্ছে রেট অফ ফ্লো অর ডিসচার্জ, যেটা আমরা জানবো। কি বলছে রেট অফ ফ্লো আর ডিসচার্জ? কি বলছে? রেট অফ ফ্লো বলছে যে কিউ ইজ ইকুয়াল টু A ইন্টু ভি। হোয়াট ইজ কিউ? কিউ হচ্ছে ডিসচার্জ। যে কি করে ডিফাইন করে ডিসচার্জকে, মানে ডিসচার্জ মানে কি বলতে চাইছি? ডিসচার্জ মানে বলতে চাইছি যে কতটা অ্যামাউন্টের লিকুইড বা কতটা অ্যামাউন্টের গ্যাস সেখান থেকে ফ্লো করছে। আই মিন আমি যদি একটুখানি ছবির আকারে দেখার চেষ্টা করি তাহলে কীরকম বলতে পারি? আমি বলতে পারি একটা মাধ্যম, এটা ধরছি একটা মাধ্যম যেখানে কি করছে ফ্লুইড ফ্লো করছে। কোথা থেকে? ধরে নিচ্ছি আমি এইখান থেকে এই দিকে ফ্লো করছে, এইখান থেকে এই পাশের দিকে ফ্লো করছে। এটা ইনার পার্ট যেখান দিয়ে ঢুকছে অ্যান্ড যেটা আউটার যেখান থেকে ফ্লুইডটা পাস করে বেরিয়ে যাচ্ছে। ওকে, তাহলে ডিসচার্জ অফ কিউ কোন পার্টটাকে বলবো? মানে আমি বলতে চাইছি যতটা অ্যামাউন্টের লিকুইড বা গ্যাস, মানে যতটা অ্যামাউন্ট অফ ফ্লুইড এই প্রান্ত থেকে ঢুকছে ঠিক ততটা অ্যামাউন্টের ফ্লুইড ওই প্রান্ত থেকে বেরোচ্ছে কিনা, অর ততটা অ্যামাউন্টের ফ্লুইড ওই প্রান্ত থেকে নাও বেরোতে পারে, বাট যতটা বেরোচ্ছে সেই অ্যামাউন্টের পরিমাণটাকে আমরা বলি হচ্ছে ডিসচার্জ। মানে আমি যদি বলে দিই এখানে একটা পার্টিকুলার ইউনিট ধরে নিচ্ছি, ইউনিট মিনস আমি বলতে পারি যে এখানে 10 ইউনিট কোনো একটা জিনিস যেটা ফ্লুইড, মানে 10 ইউনিট কোনো ফ্লুইড এখান থেকে ঢুকছে আর এখান থেকে 9 ইউনিট কোনো একটা ফ্লুইড এখান থেকে বেরোচ্ছে। সেটা 9 ইউনিট হতে পারে, বাট 10 হতে পারে, আবার 8 হতে পারে, 7 হতে পারে, বাট হোয়াট এভার। যে অ্যামাউন্ট অফ ফ্লুইড ওখান থেকে বেরোচ্ছে, যা ঢুকেছে এবং যা বেরোচ্ছে, সেই রেসপেক্টে যে বেরোচ্ছে তাকে আমরা বলতে পারি অ্যাজ ডিসচার্জ। মানে কতটা বেরোচ্ছে, ডিসচার্জ হচ্ছে মানে কতটা অ্যামাউন্ট অফ ফ্লুইড ওপাশ থেকে বেরিয়ে আসছে, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ডিসচার্জ অফ ফ্লুইড বা ডিসচার্জ অফ ফ্লো। এবার এই যে কম বেরোচ্ছে, যদি কম বেরোয় তাহলে কী হয়?
তাহলে যখনই কম বেরোয় তখন একটা লস ফ্যাক্টর আছে, এটাকে আমরা পরে দেখব যে কীভাবে আমরা লসকে ক্যালকুলেট করি, মানে কতটা অ্যামাউন্টের ফ্লুইড ওখানে লস হতে পারে এবং কতটা অ্যামাউন্টের ফ্লুইড সেখানে লস হয়। এই জিনিসগুলো আমরা আবার পরবর্তী সময় যখন আমাদের টপিকগুলো আসবে সেই সময়গুলো আমরা কন্টিনিউ ফলো করতে থাকবো এবং দেখতে থাকবো। ওকে, তো আমরা কি পেলাম, তাহলে ডিসচার্জ যাকে আমরা ক্যালকুলেট করি কী দিয়ে, কিউ দিয়ে, কি বলছে এ ইন্টু ভি ফর্মুলা। এ কি এরিয়া অফ দ্য ক্রস সেকশন, মানে কতটা জায়গা জুড়ে কাজটা হচ্ছে তার উপর ডিপেন্ড করে, অ্যান্ড অ্যাভারেজ ভেলোসিটি কী আছে তার উপর ডিপেন্ড করে। তাহলে লিকুইডের মানে ফ্লুইডের ভেলোসিটির উপর ডিপেন্ড করে, আর কতটা এরিয়া জুড়ে কাজটা হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে। এইটাই দুটো মিলিত হয়ে যেটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে ডিসচার্জ, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি কী দিয়ে, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি কিউ দিয়ে। ওকে, তো এত অবধি গেলে হচ্ছে টপিক, যেগুলো আমাদের ওয়ান টাইপ অফ থিওরি বেস রিলেটেড টপিক ছিল। এরপর যেটা আসবে সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ট্রান্সফরমেশন ফ্যাক্টর। ওকে, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন। ওকে, কন্টিনিউটি ইকুয়েশন কী বলছে, কন্টিনিউটি ইকুয়েশন থেকে কী জানতে পারি, কন্টিনিউটি ইকুয়েশন বলছে the continuity equation is based on the principle of the conservation of mass. State the following: if no fluid is added or removed for the pipe in any length of mass passing across the different section shall be same. ওকে, কি বলতে চাইছে, আচ্ছা আমরা এটাকে একটু লিখে দিই। কি বলছে, বলছে দ্য কন্টিনিউটি ইকুয়েশন ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মাস। কি বলছে, বলছে দ্য কন্টিনিউটি ইকুয়েশন বেসড করছে একটা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মাসের উপরে। বলছে ইট স্টেট দ্যাট দ্য ফলো দ্য নো ফ্লুইড ইজ অ্যাডেড, যেখানে কোনো ফ্লুইডের অ্যাড হয় না, অর রিমুভ ফ্রম দ্য পাইপ ইন এনি লেন্থ then the mass passes across the different section shall be the same. বলছে সেখানে কি হয় যে কোনো ফ্লুইড সেখানে অ্যাড হয় না, কোনো ফ্লুইড সেখান থেকে রিমুভ হয় না পাইপের মধ্যে দিয়ে, যে এনি লেন্থ দেম দ্য মাস passes across the different section, ওকে, shall be the same, দেন তাকেই বলছি আমরা কন্টিনিউটি ইকুয়েশন। এবার এই কন্টিনিউটি ইকুয়েশন থেকে আমরা যে ধারণাটা পাই, মানে মেন যে ফ্যাক্টরটা আমরা এখান থেকে পাই সেটা কি বলছে, কন্টিনিউটি ইকুয়েশন থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে A1V1 ইজ ইকুয়াল টু A2V2। ওকে, এই যে ফ্যাক্টরটা এটা আমরা পাচ্ছি হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন থেকে, অথবা এটা কন্টিনিউ A3V3, মানে যতগুলো অ্যামাউন্ট অফ ফ্যাক্টর থাকবে এবং যতগুলো মাধ্যম থাকবে, যতগুলো মাধ্যমের মধ্যে দিয়ে এটা পাস হবে ততগুলো এটা কন্টিনিউ হতে থাকবে। ওকে, দেন আমরা এখান থেকে যেটা আরেকটা জিনিস যেটা পাই, যেটা হচ্ছে কন্টিনিউটি যে ফ্যাক্টরটাকে বলে ইনকম্প্রেসেবল ফ্লুইডের ক্ষেত্রে সেটা হচ্ছে রো, যেটা কিন্তু আমরা এখানে লিখিনি, যেটা কিন্তু আমরা বলবো সেটাকে কী বলে, মানে অ্যাকচুয়াল যদি ফর্মুলাটা দেখি তাহলে হচ্ছে ρ1 A1 V1 ইজ ইকুয়াল টু ρ2 A2 অ্যান্ড V2। এটা কিন্তু মেন ইকুয়েশন, ঠিক আছে। কী পেলাম, ρ1 A1 V1 ইজ ইকুয়াল টু ρ2 A2 V2। ওকে, তো এখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি, মানে প্রত্যেকটা জিনিসকে যদি আমরা একটুখানি আলাদা করে দেখি তাহলে আমরা কি বলতে পারি, ρ1 সেটা হচ্ছে ডেন্সিটি অফ দ্য ফ্লুইড 1 মানে 1 নম্বর পজিশন থেকে কতটা অ্যামাউন্টের ডেন্সিটি ফ্লুইডে আসছে, মানে কতটা ফ্লুইড ডেন্সিটি আসছে সেটাকে আমরা বলছি হচ্ছে ρ1। ওকে, দেন আমরা কি বলি, এরপর যেটা বলি সেটা হচ্ছে A1। A1 হচ্ছে এরিয়া অফ দ্য পাইপ, কতটা এরিয়া জুড়ে 1 নম্বর সেকশানের রেসপেক্টে পাইপটা কাজ করছে বা কতটা এরিয়া জুড়ে ফ্লুইডটা ফ্লো করছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে A1। এরপর যেটা আসছে সেটা হচ্ছে V1। কি বলছে, ভেলোসিটি অফ দ্য পাইপ,
তো আমরা তিনটে জিনিস দেখেছি, একটা রো ওয়ান এ ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু রো টু এ টু ভি টু। তাহলে এখানে গেল হচ্ছে প্রথম কেস যেটা পেলাম সেটা হচ্ছে 1 নম্বর কেসের রেসপেক্টে। ওকে, সিমিলার রো টু এ টু ভি টু মানে রো টু সেমভাবে ডেন্সিটি অফ দ্য ফ্লুইড কার রেসপেক্টে, 2 নম্বর সেকশনের রেসপেক্টে। সিমিলার এ টু ইজ ইকুয়াল টু হচ্ছে এরিয়া অফ দ্য পাইপ কার রেসপেক্টে, 2 নম্বর সেকশনের রেসপেক্টে। ভি টু সেম ভেলোসিটি অফ দ্য পাইপ 2 নম্বরের রেসপেক্টে। ওকে, তো এবার আমরা এখান থেকে 1 নম্বর 2 নম্বরটা কী বলতে চাইছি, আমরা এখানে ছবি এঁকে দেখিয়েছি যে এটা যদি হয় মানে মাধ্যমটা যেখান থেকে ফ্লুইড ফ্লো করে, তাহলে আমরা এই পোর্শানটাকে দুটোকে মানে ভাগ করে নেব। এটা হচ্ছে আমার 1 নম্বর পোর্শান, এটা হচ্ছে আমার 2 নম্বর পোর্শান, মানে কোন মুখ থেকে ইন করছে আর কোন মুখ থেকে আউট করছে তার উপর ডিপেন্ড করে। তাহলে এটা হচ্ছে আমার ইন পোর্শান, এটা হচ্ছে আমার ফ্লুইডের আউট পোর্শান। ওকে, তাহলে এখানে যেটা আছে সেটা হচ্ছে রো ওয়ান এ ওয়ান অ্যান্ড ভি ওয়ান। এইখান থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে রো টু এ টু অ্যান্ড ভি টু। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি যে কোথায় রো ওয়ান এ ওয়ান ভি ওয়ান আছে আর কোথায় রো টু এ টু ভি টু আছে। ওকে, এটা হচ্ছে বেসিক জিনিস। এটা কি আমরা পাচ্ছি হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন থেকে। তাহলে কন্টিনিউটি ইকুয়েশন কী দিল হচ্ছে রো ওয়ান এ ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু রো টু এ টু অ্যান্ড ভি টু। ওকে, এটাকেই রেসপেক্ট করে আমাদের একটা ম্যাথ আছে, আমরা ম্যাথটাকে দেখব, যেটা হচ্ছে যাদের বই আছে অবশ্যই বই আছে, কারণ আমি সবাইকে বই রেকমেন্ড করে দিয়েছিলাম, তোমরা সবাই বইটাকে ফলো করবে। ফ্লুইড মেকানিক্স আর কে রাজপুত, ঠিক আছে, 208 নম্বর পাতায় অলরেডি অঙ্কটা আছে। ওকে, এখানে অঙ্কটা কি বলেছে, বলছে দ্য ডায়ামিটার অফ এ পাইপ অ্যাট দ্য সেকশন 1-1, বলছে ডায়ামিটার অফ দ্য পাইপ অ্যাট সেকশন 1-1 এর রেসপেক্ট অ্যান্ড 2-2 রেসপেক্ট বলেছে 200 মিলিমিটার অ্যান্ড 300 মিলিমিটার রেসপেক্টিভলি। তাহলে আমার কী বলেছে, আমি যদি পাইপটাকে চিন্তা করি তাহলে পাইপটা ঠিক এইরকম একটা মুখে রয়েছে, এটাকে আমরা বলেছি 1-1 পজিশান অ্যান্ড এই পজিশানটাকে আমরা বলেছি 2-2 পজিশান। ওকে, তাহলে 1-1 এর রেসপেক্টে ডায়ামিটার যেটা আছে সেটা কি বলছে, ডায়ামিটার হচ্ছে, তাহলে 1 নম্বর পজিশানের ডায়ামিটার হচ্ছে D1, আমি বলতে পারি যে 200 মিলিমিটার বলে দিয়েছে, অ্যান্ড 2 নম্বর পজিশানে D2 আমাকে বলে দিয়েছে হচ্ছে 300 মিলিমিটার। ঠিক আছে, ওকে, বলছে ইফ দ্য ভেলোসিটি অফ দ্য ওয়াটার ফ্লো থ্রু এ পাইপ অ্যাট সেকশন 1-1 4 মিটার পার সেকেন্ড। বলছে 1 নম্বরের রেসপেক্টে ভেলোসিটি আমায় বলে দিয়েছে V1, বলছে 4 মিটার পার সেকেন্ড। ওকে, যেটা আমাকে বলে দিয়েছে। দেন এবার কি বলেছে, ফাইন্ড, তো খুঁজে বার করতে বলেছে ডিসচার্জ থ্রু এ পাইপ। তাহলে ডিসচার্জ অফ পাইপ কত সেটা, তার মানে ডিসচার্জ বার করতে বলেছে, মানে আমায় কিউ কত সেটাকে আমার বার করে দেখাতে বলেছে। ওকে, আমি বার করে দেখাবো কিউ আমার কত আসছে। দেন আর কি জিজ্ঞেস করেছে, বলছে ভেলোসিটি অফ দ্য ওয়াটার অ্যাট সেকশন 2, মানে এখানে V2টা কত সেটাও আমাকে করে এখানে কিন্তু আমায় দেখাতে বলেছে। ওকে, তাহলে আমরা যদি প্রথমে বার করি কিউ, তাহলে কিউ ইজ ইকুয়াল টু, আমি কি লিখতে পারি, 1 নম্বর সেকশানের রেসপেক্টে ডিসচার্জ অফ কিউ, মানে আমি লিখে দিচ্ছি, আমার বলেছে ডিসচার্জ থ্রু পাইপ কিউ, কিউ ইজ ইকুয়াল টু ফর্মুলা বলছে A1 ইন্টু V1। তাহলে এরিয়া 1 কত, তাহলে ফার্স্ট আগে আমায় কী করতে হবে, আমার এরিয়া বার করতে হবে 1 নম্বর সেকশানে। এবার দেখো, যেহেতু সেকশান ইজ সার্কুলার, কারণ পাইপ অলওয়েজ সার্কুলার সেকশান, তো যার কারণের জন্য আমরা কি করব, সার্কেলের এরিয়ার ফর্মুলা লাগাবো। তাহলে আমরা A1 ইজ ইকুয়াল টু কী বলতে পারি, তাহলে সার্কেলের এরিয়ার ফর্মুলা কি, ফর্মুলা বলছে π/4 ইন্টু D1 স্কোয়ার। ওকে, তাহলে π/4
ইন্টু D1 স্কোয়ার যদি বলি তাহলে ডি কত, এখানে বলে দিয়েছে 200 মিলিমিটার। তাহলে আমরা ফার্স্ট যেটা করব সেটাকে মিটারে কনভার্ট করব, কারণ ইউনিটগুলো মিটারে আছে বলে। 0.2 মিটার বলতে পারি, 300টাকে বলতে পারি 0.3 মিটার, কারণ ভেলোসিটি তো অলরেডি মিটার পার সেকেন্ডে রয়েছে। তাহলে যদি আমি সেটা কি বলি, তখন আমরা কি বলতে পারি 0.2 তার হোল স্কোয়ার। সেখান থেকে আমার যে ভ্যালু প্রোভাইড করছে A1 সেটা হচ্ছে 0.0314 মিটার স্কোয়ার। ওকে, এটা গেল হচ্ছে A1। তাহলে আমি A1 বসাই 0.0314 এটা। দেন এবার V1 কত, V1 অলরেডি আমার 4 বলে দিয়েছে, 4 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি এটা ক্যালকুলেট করি তাহলে কিউ যেটা আমার বেরোচ্ছে 0.1256 মিটার কিউব পার সেকেন্ড। এটা গেল হচ্ছে আমার ডিসচার্জ অফ কিউ। ওকে, তো আমি একখানা জিনিস বার করে নিয়েছি। দেন 2 নম্বর ফ্যাক্টর কি বলছে, 2 নম্বর বলছে ভেলোসিটি অফ ওয়াটার সেকশন 2, বলছে ভেলোসিটি অফ ওয়াটার সেকশন 2। ওকে, তার মানে V2। তাহলে V2 কি হবে, আমি কি করতে পারি, এখান থেকে আমায় V2 বার করতে হবে। যদি আমি V2কে বার করি তাহলে আমি কি করতে পারি, আমি এখানে কন্টিনিউটি ইকুয়েশন লাগাতে পারি। কন্টিনিউটি ইকুয়েশন কি বলছে, কন্টিনিউটি ইকুয়েশন বলছে A1 V1 ইজ ইকুয়াল টু A2 অ্যান্ড V2 বলছে। তাহলে সেখান থেকে আমি V2 ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, A1 V1 বাই A2 লিখতে পারি। A1 কত অলরেডি আমি বার করেছি 0.0314 ইন্টু V1 কত 4 মিটার পার সেকেন্ড, A2 কত, তাহলে A2 আমি জানি না, A2 আমার বার করতে হবে। তো দেন আমি এখানে A2 বার করি। A2 কি বলতে পারি, সেম π/4 ইন্টু D2 স্কোয়ার। ওকে, কারণ 2 নম্বরের রেসপেক্টে যেহেতু ভেলোসিটি বার করছে ওই জন্য 2 নম্বরটা বার করতে হবে। তাহলে π/4 ইন্টু D2 কি পাচ্ছি, D2টা পাচ্ছি হচ্ছে 0.3 তার স্কোয়ার। ওকে, তাহলে 0.3 তার স্কোয়ার করলে কি আসে, 0.3 করলে 0.07 অ্যান্ড 07 মিটার স্কোয়ার। ওকে, তাহলে এটা গেল হচ্ছে A2। ওকে, দেন তাহলে এখানে আমি যদি A2 ভ্যালুটা বসাই তাহলে কি আসে 0.0707। ওকে, তাহলে আলটিমেট আমার V2 কি বেরোচ্ছে, V2 বেরোচ্ছে হচ্ছে 1.77 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখলাম, আমরা এখান থেকে দুটো জিনিসকে বার করলাম। আমরা কি পেলাম, একটা হচ্ছে ডিসচার্জ অফ কিউ, কতটা ডিসচার্জ হচ্ছে সেটা। দেন আমরা বার করছি ভেলোসিটি অফ ওয়াটার সেকশন 2, মানে 2 নম্বর সেকশনের রেসপেক্টে ভেলোসিটি কী দিচ্ছে সেটা। ওকে, তো এই গেল হচ্ছে ম্যাথ। এরপর আমরা আরেকটা ম্যাথ দেখব, একটুখানি জটিল। এই ম্যাথটা একটুখানি দেখি, এই ম্যাথটা আমার মনে হয় একটু বেশি ইম্পর্টেন্ট এক্সামের জন্য। ওকে, কি বলছে, এটা 5/12, সেম পেজ নাম্বার 208। কি বলছে, বলছে পাইপ 1 নম্বরের রেসপেক্টে বলেছে 450 মিলিমিটার ইন ডায়ামিটার। তার মানে 1 নম্বর পজিশান যদি পাইপটা হয় এই রকম, তাহলে 1 নম্বর পজিশানের রেসপেক্টে এটাকে যদি বলি 1 and 1, তাহলে আমি বলতে পারি D1 ইজ ইকুয়াল টু 450 মিলিমিটার। ওকে, ডায়ামিটার। ব্রাঞ্চ অফ 2 পাইপ বলছে দুটো পাইপে সেটা ভাগ হয়ে গেছে, হতে পারে এইরকমভাবে দুটো পাইপে ভাগ হয়ে গেছে। ওকে, তো 2 and 3 ডায়ামিটার বলেছে 300 and 200। 2 নম্বরকে বলেছে 300 মিলিমিটার অ্যান্ড 3 নম্বরকে বলেছে 200 মিলিমিটার। 2 নম্বরকে বলেছে 300 মিলিমিটার অ্যান্ড 3 নম্বরকে বলেছে 200 মিলিমিটার। ওকে,
রেসপেক্টিভলি। বলছে ইফ দ্য অ্যাভারেজ ভেলোসিটি ইজ 450 মিলিমিটার ডায়ামিটার ইন পাইপ 3 মিটার পার সেকেন্ড। বলছে যেখানে 450 মিলিমিটার ডায়ামিটার আছে মানে D1 জায়গায় সেখানে ভেলোসিটি 1 আমার বলে দিয়েছে 3 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে সেখানে আমার ভেলোসিটিটা আমার বলে দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড বলেছে। এবার বার করতে বলেছে ফাইন্ড থ্রু 450 মিলিমিটার ডায়ামিটার পাইপ। বলছে সেখানে ডিসচার্জটা কত সেটা আমার বার করতে বলেছে। তাহলে আমি 1 নম্বর কি বলেছে ডিসচার্জ থ্রু 450 মিলিমিটার ডায়ামিটার পাইপ। যেখানে 450 মিলিমিটার ডায়ামিটার পাইপ আছে সেখানে ডিসচার্জ কিউ কত সেটাই আমাকে বার করে দেখাতে বলেছে। ওকে, তো দেন আমরা কি জানি, আমরা কিউ যদি বার করতে হয় তাহলে ডিসচার্জ অফ Q1 আমার যেটা বার করতে হবে সেটা হচ্ছে কিউ, মানে ডিসচার্জ কত সেটা। ওকে, তো আমার যদি ডিসচার্জ বার করতে হয় মানে অ্যাকচুয়াল ডিসচার্জ, তাহলে অ্যাকচুয়াল ডিসচার্জ আমি কি পাই, অ্যাকচুয়াল ডিসচার্জ হচ্ছে কিউ, মানে যেটা আমাকে বলেছে 1 নম্বরের রেসপেক্টে ডিসচার্জ কী আছে সেটা। তেমন আমি বলতে পারি Q1, তাহলে আমি বলতে পারি A1 ইন্টু V1। তাহলে A1 কত, এখানে আমি A1 জানি না, তাহলে ফার্স্ট আমার A1 বার করতে হবে। সেম ফর্মুলা π/2 ইন্টু D1 স্কোয়ার বলতে পারি, π/4 ইন্টু D1 স্কোয়ার। তাহলে π/4 ইন্টু D1 স্কোয়ার, D1 এর ভ্যালু কত দিচ্ছে, আচ্ছা এখানে সব কটা মিলিমিটারে আছে তাহলে এটাকে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে 0.45 মিটার, এটা হয়ে যাবে আমার 0.3 মিটার, 0.2 মিটার। তাহলে আমি এখানে লিখব 0.45 তার স্কোয়ার, তার মানে এটা গেলে হচ্ছে আমার A1। কত পাচ্ছি, আমি ভ্যালু পাচ্ছি 0.159 মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখি 0.159 ইন্টু V1, তার ভ্যালু বলে দিয়েছে 3। তো এটা ক্যালকুলেট করে আমি যেটা পাচ্ছি যেটা হচ্ছে 0.477 মিটার কিউব পার সেকেন্ড। এটা হচ্ছে আমার 1 নম্বর অ্যান্সার। মানে ডিসচার্জ থ্রু 450 মিলিমিটার ডায়ামিটার পাইপ, মানে 450 মিলিমিটার ডায়ামিটার যেখানে পাইপটা আছে সেখানে ডিসচার্জটা কতটা হচ্ছে সেটাকে আমি বার করেছি। দেন এরপর কি বলছে, এবার 2 নম্বর পজিশান বলছে ভেলোসিটি ইন 200 মিলিমিটার ডায়ামিটার পাইপ ইফ দ্য অ্যাভারেজ ভেলোসিটি ইন 300 মিলিমিটার পাইপ ইজ 2.5 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমার কি বলেছে, দুটো পজিশান বলে দিয়েছে, দুটো ভেলোসিটি বলে দিয়েছে। যেখানে আমার বলে দিয়েছে যে ভেলোসিটি ইন 200 মিলিমিটার ডায়ামিটার পাইপ ইফ দ্য অ্যাভারেজ ভ্যালু 300 মিলিমিটার ডায়ামিটার পাইপ। তার মানে এখানে কি বলে দিয়েছে আমাকে, V2 আমাকে বলে দিয়েছে 2.5 মিটার পার সেকেন্ড। ওকে, V2 মানে হচ্ছে যেখানে 300 মিলিমিটার ডায়ামিটার রয়েছে D2, সেখানে আমার V2 বলে দিয়েছে 2.5 মিটার পার সেকেন্ড। সেখানে আমার ভেলোসিটি বলা আছে 2.5 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমার এখান থেকে কী বার করতে বলেছে, যেখানে 200 মিলিমিটার ডায়ামিটার পাইপ রয়েছে সেখানে আমার ভেলোসিটি কত সেটা কিন্তু আমাকে বার করতে বলেছে। তাহলে কী বার করতে বলেছে আমি এখানটা দেখি, আমায় বলেছে velocity in pipe of diameter 200 মিলিমিটার। ঠিক আছে, তো আমরা সেটাকে বার করব। তাহলে আমরা কি করে বার করতে পারি, এবার যদি আমরা দেখি তাহলে আমরা এখানে কি রিলেশন লাগাতে পারি। V3 ইজিক্যাল টু আমি কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি Q3 ইজিক্যাল টু A3 ইন্টু V3, এটা আমরা রিলেশন জানি। তাহলে V3 ইজিক্যাল টু লিখতে পারি Q3 বাই A3।
যদি এটাই আমরা লিখি তাহলে ফার্স্ট যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে Q3 কত আগে সেটা। তাহলে আমরা Q3 কীভাবে বার করতে পারি? আমরা Q3 বার করতে পারি A3 অ্যান্ড V3 থেকে। আচ্ছা ঠিক আছে, আমরা আর কি শর্ত এখানে লাগাতে পারি? আমরা যদি Q1 বার করেছি, আমরা যদি এখান থেকে Q2 বার করি তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে A2 V2 পেয়ে যাব। সেটা আমাদের অ্যাজ সাচ কোনো সম্পর্ক দেবে? হ্যাঁ দেবে। কি সম্পর্ক দেবে? আচ্ছা, আমরা এখানে একটা সম্পর্ক লিখতে পারি। কি সম্পর্ক লিখতে পারি? Q1 = Q2 প্লাস অফ Q3, এটাকে আমরা লিখতে পারি। এটি বলি কেন লিখতে পারি? ফ্যাক্টরটা হচ্ছে এইখান থেকে যে অ্যামাউন্টের ফ্লুইড ঢুকছে আমরা ধরে নিচ্ছি এই দুটো জায়গা যোগ করলে সেম অ্যামাউন্টে ফ্লুইড ফ্লো করছে, মানে ডিসচার্জ হচ্ছে। এক নম্বরে যতটা অ্যামাউন্ট ঢুকছে তার মানে দু মুখ যোগ করলে ঠিক ততটা অ্যামাউন্টই বেরোচ্ছে। তাহলে আমি বলতেই পারি Q1 = Q2 প্লাস অফ Q3। তাহলে আমি যদি এটা বলতে পারি তাহলে Q1 = কি দিচ্ছে? Q1 আমরা অলরেডি বার করেছি। Q1 = দিচ্ছে 0.477 = Q2 কি দিচ্ছে? তাহলে আমাদের আগে কি করতে হবে? Q2 বার করতে হবে। ওকে, যদি আমি Q2 বার করি তাহলে কি করতে পারি? A2 × V2 করতে পারি। এরিয়া 2 আমার কত সেটা আমি জানি না, তাহলে আমাকে আর কী করতে হবে? আমাকে এরিয়া 2 বার করতে হবে। তাহলে এরিয়া 2 যদি বার করি তাহলে π/4 × D2²। D2 তার মানে কত? 0.3, তার মানে হচ্ছে 0.3 তার স্কোয়ার করলে আমার যেটা বেরোবে সেটা হচ্ছে আমার A2। তাহলে এটা আমার কত বেরোচ্ছে? 0.707, এটা আমার বেরোচ্ছে মিটার স্কোয়ার। তার মানে আমি পেলাম কত? 0.0707 ইন্টু, তাহলে এখান থেকে আমার V2 কি বেরোচ্ছে? V2 অলরেডি আমার বলে দিয়েছে 2.5। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে আমার Q2। তাহলে Q2 = কী পাচ্ছি? Q2 = পাচ্ছি 0.1767 মিটার কিউব পার সেকেন্ড, এটা আমি পাচ্ছি Q2। তাহলে Q1 = Q2 প্লাস অফ Q3, তাহলে Q2 পাচ্ছি 0.1767 ইন্টু Q3। তাহলে Q3 = আমরা বলতে পারি 0.477 মাইনাস 0.1763। এটা করলে Q3 যেটা অ্যাকচুয়াল বেরোয় সেটা হচ্ছে 0.3 মিটার কিউব পার সেকেন্ড। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের Q3। তাহলে আমরা যদি Q3 জেনে গিয়ে থাকি তাহলে আমরা এবার V3 বার করতে গিয়ে এখানে বসাই। Q3 পেয়েছি 0.3। ঠিক আছে, এবার কথা হচ্ছে আমরা কি A3 জানি? তার মানে আমাদের আগে কী করতে হবে? আমাদেরকে আগে A3টা বার করতে হবে। তাহলে যদি আমরা A3কে বার করি নতুন করে তাহলে আমরা বলতে পারি π/4 × 0.2 তার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা করি তার মানে 0.0314 মিটার স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ভ্যালু। তাহলে আমরা কি পাচ্ছি? 0.0314। তাহলে এটা করলে আলটিমেট যেটা বেরিয়ে আসে 9.55 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটা কি পেলাম? এটা আমি পেলাম হচ্ছে V3, তার মানে ভেলোসিটি অফ 3। তাহলে কত কিছু করে আলটিমেট পেতে হচ্ছে, বুঝতে পারছো? তো যেটা করতে হবে আমাদের মেন ফোকাসটা যেটা, সেটাকে বার করতে গেলে যা যা জিনিসগুলো আমরা জানি না ফার্স্ট অফ অল আগে সেই জিনিসগুলোকে আগে জানতে হবে এবং সেগুলোকে খুঁজে বার করতে হবে। দেন তারপর আমরা যেটাকে খুঁজছি সেটাকে আমরা বার করে আনতে পারবো বা সেটাকে আমরা বার করব। ওকে, এর সাথে যে টপিকটা আমাদের ছিল সেটা হচ্ছে আমাদের বার্নৌলিস ইকুয়েশন।
বার্নৌলিস ইকুয়েশনের মেন যে পার্টটা এখানে রয়েছে সেটা আমরা লিখে দিই। ইকুয়েশন পার্টটা কি বলছে বার্নৌলিসের? P/W v²/2g plus z is equal to constant। এটা হচ্ছে রিলেশন অফ বার্নৌলিস। কি পাচ্ছি? P/W প্লাস v²/2g প্লাস z is equal to পাচ্ছি হচ্ছে আমরা কনস্ট্যান্ট। এবার কোনটাকে কি বলে যদি আমরা লিখি, তাহলে P/W এটা রিপ্রেজেন্ট করে প্রেসার এনার্জি অথবা প্রেসার হেড। v²/2g একে রিপ্রেজেন্ট করে কাইনেটিক এনার্জি অর ভেলোসিটি হেড। z যেটা রিপ্রেজেন্ট করে ডাটাম লাইন অর পোটেনশিয়াল হেড। তাহলে কি পেলাম? P/W প্লাস v²/2g প্লাস z ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, যেটা আমরা পাচ্ছি হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন থেকে, যেখানে z হচ্ছে ডাটাম লাইন আর পোটেনশিয়াল হেড, v²/2g হচ্ছে কাইনেটিক এনার্জি আর ভেলোসিটি হেড, যেখানে P/W হচ্ছে প্রেসার এনার্জি আর প্রেসার হেড। ওকে, তো এতটুকুই আমাদের আজকের টপিক। পরে যেটুকু পড়ছাম সেটা আমরা অন্য একদিন অন্য ভিডিওতে ডিসকাস করব। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা দেখো, এনি ডাউট এনি কোয়ারি অবশ্যই আমাকে কমেন্টস করবে অথবা আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।